সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও বেশ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষক, শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 12 জলবায়ু পরিবর্তন এই অধ্যায় থেকে আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। কি থাকবে তো? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা ঝটপট তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে একটু রেডি থাকো, কেমন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের যে পাঠটি নেব, এই পাঠ থেকে তোমরা 4টি বিষয়ে ধারণা লাভ করবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে তোমরা কোন 4টি বিষয়ে আজকে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমরা গ্রিন হাউস গ্যাসগুলো কি তা তোমরা বলতে পারবে। গ্রিন হাউস কি তা তোমরা বলতে পারবে। বৈশ্বিক উষ্ণায়নের কারণ তোমরা ব্যাখ্যা করতে পারবে। গ্রিন হাউসের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে তোমরা 4টি গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা লাভ করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাঠের শুরুতেই চলো আমি তোমাদের একটা ছবি দেখাই। দেখো, ছবিটি তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এই ছবিটি কিসের হতে পারে বলো তো? হ্যাঁ, তোমরা যেটা ধারণা করছো সেটা, এটা হচ্ছে কয়লার ছবি। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারো কয়লা দিয়ে আমরা কি করি? কয়লা আমরা নানা কাজে ব্যবহার করি। রান্নার কাজে ব্যবহার করি, কয়লা আমরা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি, কয়লা প্রাকৃতিক গ্যাস উৎপাদনেও ব্যবহার করা হয়, কয়লা ইটের ভাটাতেও কিন্তু কয়লা ব্যবহার করা হয়। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, এই কয়লা দিয়ে আমরা যখন কয়লা ব্যবহার করা হয়, তখন কয়লা পোড়ানোর ফলে কিন্তু এক প্রকার গ্যাসের সৃষ্টি হয়। তোমরা কি জানো সেই গ্যাসটার নাম কি? হ্যাঁ, ঠিক ধরেছো, তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি তোমাদের আরেকটা ছবি দেখাই। এই ছবিতে দেখো কি হচ্ছে বলো তো? এই ছবিতে, হ্যাঁ, এই ছবিতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সেটা কিভাবে? কয়লা পুড়িয়ে। আর দেখো, এই বিদ্যুৎ উৎপাদন করার পরে কয়লা পোড়ানোর ফলে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে বা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা ছবি দেখো। এই ছবিটা কি হতে পারে বলো তো? দেখো, এই ছবিটাতে কি হচ্ছে? প্রাকৃতিক গ্যাস উৎপাদন হচ্ছে, যার ফলে এই প্রাকৃতিক গ্যাস উৎপাদন করতে যে দেখো, যে এখানে যে আগুনগুলো জ্বলছে, দেখো এই আগুনগুলো জ্বলার ফলে কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা ছবি দেখো। এই ছবিতে দেখো গাছ বা আমাদের যে বনভূমি, সেই বনভূমি কিন্তু ধ্বংস করা হচ্ছে। দেখো, এই বনভূমি অর্থাৎ এই গাছ কিন্তু আমাদের কি দেয়? গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয়। আর এই অক্সিজেন আমরা গ্রহণ করি, তোমরা নিশ্চয়ই জানো। আর আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এখন দেখো, যদি এই বন উজাড় করে ফেলা হয়, তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড শোষণ করার মতো আর কিছু থাকবে না। অর্থাৎ আমাদের যে বনভূমি ছিল, সেই বনভূমি কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে নিত, অর্থাৎ নিজে সেটা গ্রহণ করত। যার ফলে এখন যদি সেই বনভূমি না থাকে আর এইভাবে যদি নির্বিচারে গাছ কেটে ফেলা হয়, তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো, এখানে আছে অক্সিজেন আর এর পাশে আছে কার্বন ডাই অক্সাইড। আমাদের বায়ুমণ্ডল দেখো, এই যে পৃথিবীমণ্ডলের পরিভাগ, বায়ুমণ্ডলে
দেখো কি আছে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। আর এই পৃথিবীর চারিদিকে ঘিরে আছে কি, বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে আছে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প। তাহলে কি আছে, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প গ্রিন হাউস কাঁচের বা প্লাস্টিকের মতো কাজ করে। কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প গ্রিন হাউস কাঁচের বা প্লাস্টিকের মতো কাজ করে। তাই পৃথিবীকে একটা গ্রিন হাউসের মতো ধরা যায়। দেখো, চিন্তা করে দেখো, পৃথিবীতে একটা গ্রিন হাউসের মতো কিন্তু পৃথিবীকে ধরা যায়। তোমরা প্রথম পাঠে গ্রিন হাউস পড়েছো বা কাঁচের ঘর সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। তাহলে এই পৃথিবী একটা গ্রিন হাউসের মতো ধরা যায়। এখন তোমরা আরেকটা ছবি দেখো। এই ছবিতে দেখো সূর্য, আর এখানে আছে বায়ুমণ্ডল, তাই না, আমাদের পৃথিবী। এভাবেই গ্রিন হাউস কি হচ্ছে, দেখো ওই যে গোল যে বর্ডারটা দেওয়া আছে, কি হচ্ছে এখানে পৃথিবীর তাপমাত্রা, ওখানে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে। দেখো সূর্য থেকে প্রথমে আমি যে তোমাদের যে ছবিটা দেখাইছিলাম, সেখানে কিন্তু দেখো বায়ুমণ্ডল এখানে নাই। হ্যাঁ, এরপরে যখন কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, দেখো খেয়াল করে, কার্বন ডাই অক্সাইড যখন বেড়ে যাচ্ছে, তখন কিন্তু দেখো ওইভাবে পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ যখনই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের তাপমাত্রা বা পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। এবার একটু খেয়াল করো, ছবি দুটো একটু দেখো, সুন্দর করে দেখো ছবি দুটো, তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে। এখানে কি বুঝতে পারলে? দেখো সূর্য আছে, সূর্য থেকে কি আছে, সূর্য থেকে যে কিরণটা দিচ্ছে, দেখো এই একটা ঘর আর এই একটা ঘর। এখন দুটো ঘরের ভিতরে পার্থক্য আছে। দেখো এই পাশেরটা হচ্ছে কাঁচের ঘর, আর এই পাশেরটা হচ্ছে আমরা যে ঘরগুলোতে থাকি, টিনের ঘর, সেই টিনের ঘর। এখন একটু খেয়াল করে দেখো, সূর্য থেকে যে তাপগুলো দিচ্ছে, দেখো এখানে টিনের ঘরটার তাপ কি হচ্ছে, অর্থাৎ কিরণটা দেওয়ার পরে বা তাপটা দেওয়ার পরে সেটা আবার চলে যাচ্ছে, ফিরে চলে যাচ্ছে। আর কাঁচের ঘরে কি হচ্ছে, সেটা কিন্তু ভিতরে ঢুকছে, অর্থাৎ তাপটা ভিতরে ঢুকছে, খুব সহজে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে কাঁচের ঘরে। আর কি হচ্ছে, ওই তাপটা কিন্তু ভিতরে থেকে যাচ্ছে। অর্থাৎ শীত প্রধান দেশেই কিন্তু এই গ্রিন হাউস ঘরগুলো বা এই কাঁচের তৈরি ঘরগুলো কিন্তু তৈরি করা হয়। গ্রিন হাউসটা প্লাস্টিকের হওয়াতে কি হচ্ছে, এখানে দেখো তাপ প্রবেশ করতে পারে, সরি, গ্রিন হাউসের কাঁচের ঘর হওয়াতে কি হচ্ছে, এখানে তাপ কিন্তু খুব সহজে ভিতরে প্রবেশ করছে। ফলে গ্রিন হাউস কি হচ্ছে, গ্রিন হাউসের অর্থাৎ কাঁচের ঘরের ভিতরে সমস্ত পরিবেশ কিন্তু গরম থাকে। ঠিক আছে, যে কাঁচের ঘরে যখন দেখো, এখানে কিন্তু এই যে কাঁচের ঘরে কি হচ্ছে, বিভিন্ন ধরনের ফল ফুললি বা গাছপালা, বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু কাঁচের ঘরে তৈরি হচ্ছে শীত প্রধান দেশে, অর্থাৎ কাঁচের ঘরে তৈরি করছে। তার যেহেতু সূর্যের আলো খুব সহজেই তাপ ভিতরে প্রবেশ করছে, আর ওই তাপ যেহেতু বাইরে যাচ্ছে না, সুতরাং শীত প্রধান দেশে অতিরিক্ত শীতে তো উদ্ভিদ বা গাছপালা বেঁচে থাকার কথা না। যদি এভাবে গাছ বা গ্রিন হাউস ঘর তৈরি করা হয়, তাহলে কিন্তু এই উদ্ভিদগুলো বাঁচিয়ে রাখা সম্ভব। এবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই যে সেই গ্রিন হাউস যে ঘর বা কাঁচের তৈরি ঘর, এপাশে একটা এপাশে একটা, দেখো এই গ্রিন হাউস ঘর এখানে এভাবে তৈরি করছে। আর গ্রিন হাউস ঘর তৈরি করার ফলে দেখো শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। আমি যেটা বললাম তোমাদের, যে শীত প্রধান দেশে গাছপালা টিকে থাকতে পারে না, সেখানে কাঁচের বা প্লাস্টিকের ঘর বসিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে যে দুটো ঘর দেখেছিলে, দেখো এই যে এখানে যে দুটো তোমরা ঘর দেখেছিলে, আমি আর একটু ব্যাকে যাই, একটু খেয়াল করে দেখো। এটা আমি বলেছিলাম যেটা, এটা একটা প্লাস্টিক উপরে, অর্থাৎ প্লাস্টিকের দেওয়া আছে, প্লাস্টিকের ঘর। এটা প্লাস্টিকের ঘর আর এটা কাঁচের ঘর। এই জন্য বলছিলাম যে
কাঁচের ঘরে তাপ খুব সহজে প্রবেশ করে, আর প্লাস্টিকের ঘরে কিন্তু তাপ সহজে প্রবেশ করতে পারে না। এখন এই যে যে দুটো ঘর, এই দুটো ঘর কিন্তু কাঁচের তৈরি ঘর, তাই শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। সেখানে কাঁচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। এইরকম ঘরকে কি বলে? গ্রিন হাউস গ্যাস বলে, গ্রিন হাউস বলে। এই ঘরে সূর্য তাপ ঢুকতে পারে কিন্তু বেরিয়ে আসতে পারে না। এভাবে তাপ আটকে যাওয়ার বিষয়টিকে গ্রিন হাউস প্রভাব বলে। তাহলে এখন দেখো গ্রিন হাউস প্রভাবটা কি। তাহলে আমি আরেকবার একটু বলি, শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না। সেখানে কাঁচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয়। এই ঘরকে গ্রিন হাউস বলে। এই ঘরে সূর্য তাপ সহজে ঢুকতে পারে কিন্তু বেরিয়ে আসতে পারে না। এভাবে তাপ আটকে যাওয়ার বিষয়টিকে বলা হয় গ্রিন হাউস প্রভাব। এবার এই ছবিতে তোমরা দেখো, এখানে কি হচ্ছে, গাছপালা, সরি, এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে কি পোড়ানো হচ্ছে, দেখো কয়লা পোড়ানো হচ্ছে। প্রথম আমি তোমাদের এই ছবিটা দেখিয়েছিলাম, তারপরে প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে এখানে, আর এখানে আছে বনভূমি ধ্বংস করা হচ্ছে। প্রথম এই তিনটা ছবি এক একটা করে যে ছবিগুলো দেখিয়েছিলাম সেই ছবি। এই এই মূলত এই তিনটে কারণে কিন্তু আরো বেশি করে কিন্তু কার্বন ডাই অক্সাইডের গ্যাসের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি পুড়ানো এবং বনভূমি ধ্বংসের ফলে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে। দেখো এখানে তাহলে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পুড়ানোর ফলে এখানে কিন্তু কি হচ্ছে, দেখো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা, যানবাহন, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি কি হচ্ছে, জীবাশ্ম জ্বালানি পুড়ানো হয়। এই জীবাশ্ম জ্বালানি পুড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। পাশাপাশি বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণের হার কমছে। আমি তোমাদের আগে যেগুলো দেখিয়েছি সেগুলো একবার আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড বেশি তাপ ধরে রাখছে। যে পরিমাণ, অর্থাৎ বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড তাপ ধরে রাখছে, ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পৃথিবীর গড় তাপমাত্রা এই বেড়ে যাওয়াই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে তোমরা দেখো যে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি পুড়ানো এবং বনভূমি ধ্বংসের ফলে কি কি সমস্যার সৃষ্টি আছে। এই টেক্সটগুলো তোমাদের পাঠ্যবইতে আছে, তোমরা পড়লে আরো জেনে যাবে। এইটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, ঠিক আছে, যে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পুড়ানো এবং বনভূমি ধ্বংসের ফলে কি কি সমস্যার সৃষ্টি আছে সেটা আমি তোমাদের একটু পড়ে শোনালাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে? বৈশ্বিক উষ্ণায়ন বলে। তাহলে তোমরা এখান থেকে একটু বই যখন পাঠ্য বই পড়বে তখন তোমরা একটু দাগিয়ে নেবে যে বৈশ্বিক উষ্ণায়ন কি। তোমাদের অনেক সময় কিন্তু এটা ছোট প্রশ্নে আসে। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে বলে বৈশ্বিক উষ্ণায়ন। এবার দেখো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি হচ্ছে একটু দেখো, খেয়াল করে। এখানে কি এটা হচ্ছে পর্বত, অর্থাৎ হিমালয়, আমাদের যে হিমালয় পর্বত, সেই হিমালয় পর্বতমালার কি আছে দেখো, এখানে যে হিমবাহ, অর্থাৎ এই হিমবাহ গলনের হার বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি নিশ্চিত করতে পারি। এই যে বৈশ্বিক উষ্ণায়ন যে হচ্ছে, আমরা কিভাবে এটা নিশ্চিত করতে পারি? যে আমাদের এই যে পর্বতমালা, অর্থাৎ হিমবাহ, অর্থাৎ বরফের তৈরি যে পর্বত, এই পর্বত গলার যে পরিমাণ গলে যাচ্ছে, তা এর থেকেই কিন্তু আমরা বৈশ্বিক উষ্ণায়নের ধারণা করতে পারি। আর কেন বলছে? তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো, যেহেতু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, সুতরাং আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যে বরফের যে পাহাড়, সেই পাহাড় কিন্তু দেখো গলে যাচ্ছে। এখন এই যে হিমালয় পর্বত, এই হিমালয় পর্বত এর হিমবাহ গলে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আরো কি আছে চলো আমরা একটু দেখি। যে মেরু এলাকায় যে বরফ,
সেই বরফও কিন্তু গলে যাচ্ছে। দেখো বরফের যে স্তরণ যেভাবে ছিল, দেখো আস্তে আস্তে ভেঙে ভেঙে কিন্তু সেটা গলে যাচ্ছে। আর এই একমাত্র কারণ হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাওয়া, আর যার ফলে তাপমাত্রা বেড়ে যাওয়া। আর এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কিন্তু মেরু এলাকা বরফ গলে যাচ্ছে। তাহলে আমরা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কিন্তু দেখছি, তাই না? তাহলে চলো আর কি প্রভাব আছে আমরা একটু দেখি। দেখো বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের যে পানির উচ্চতা থাকে সেটা কিন্তু বছরের পর বছর বেড়ে যাচ্ছে। এভাবে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে কিন্তু দিনের পর দিন কিন্তু সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো বা ভেবে দেখো যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়াতে কি কি সমস্যার মানে আমরা দিনের পর দিন সামনে আমাদের যে দিনগুলো আছে আমরা কি কি সমস্যা করতে যাচ্ছি বা কি কি সমস্যা হতে যাচ্ছে। তার একটু দেখো এখানে যে এই যে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, আর তোমরা জানো যে সমুদ্রের পানির যখন উচ্চতা বেড়ে যাবে তখন কি হবে, সেই পানি লোকালে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আমি গত পাঠে তোমাদের পড়িয়েছিলাম ঘূর্ণিঝড় সাইক্লোন থেকে, যে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে সেই উচ্চতায় পানি আমাদের কিন্তু খুব সহজে লোকালয়ে চলে আসবে, আর খুব সহজে কিন্তু নিম্ন অঞ্চলগুলো তলিয়ে যাবে। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কিন্তু আমরা দেখলাম। আর একটু দেখো, আমি তোমাদের যেটা বলছিলাম বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সমুদ্র তীরবর্তী দেশ তলিয়ে যাবে, এরকম অবস্থা। আমি তোমাদের যেটা একটু আগে বললাম যে সমুদ্রের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু কি হবে, পানির নিচে চলে যাবে। দেখো এই যে একটা ছবি দেখো, এই ছবিতে কিন্তু সমুদ্র তীরবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। এখন তোমাদের আমি দুটো ছোট প্রশ্ন দেব, এই প্রশ্ন দুটো তোমরা একটু খাতায় লিখে নাও। বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝো? বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝো? বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি হতে পারে তোমরা এটা একটু লিখে নাও, যে বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝো, আর এই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি হতে পারে। বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝো আমি তোমাদের কিন্তু দেখিয়েছি, যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর কি হচ্ছে, ওঠানামা করছে। ফলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, আর এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকেই কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন বলে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি হতে পারে, প্রভাবে কি কি হতে পারে আমি তোমাদের কয়েকটা কারণ কিন্তু আলাদা আলাদা করে দেখিয়েছি। আশা করি তোমরা প্রশ্ন দুটো লিখতে পারবে। তাহলে তোমরা এই প্রশ্ন দুটো একটু খাতায় লিখে নাও, লিখে নিয়ে আর তোমরা উত্তরগুলো খাতায় লিখে রাখবে। আর আবারও বলছি যে এই উত্তরগুলো লিখে তোমরা তোমাদের বিদ্যালয় যেতে এখন বন্ধ, যখন তোমাদের বিদ্যালয় খুলে যাবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে এটা দেখিয়ে নেবে, কেমন? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের পাঠ্য বই বের করো এবং 83-84 পৃষ্ঠা একটু বের করো। তোমরা দেখো 83 এবং 84 পৃষ্ঠায় আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই গ্রিন হাউস বৈশ্বিক উষ্ণায়নের কারণ বা গ্রিন হাউস প্রভাব এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা এটা একটু মন দিয়ে পড়ে নিবে, কেমন? 83 এবং 84 পৃষ্ঠায় দেখো সুন্দর করে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস গ্যাস, মানুষের কর্মকাণ্ড, বৈশ্বিক উষ্ণায়ন, বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়নের পর্যবেক্ষণ এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে তোমরা এগুলো একটু পড়ে নেবে। এবার দেখো তোমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বই এরকম দেখো এই দুটো পৃষ্ঠা আছে, এই দুটো পৃষ্ঠা থেকে তোমরা এটা একটু পড়ে নেবে। প্রথমে আছে দেখো তোমাদের পাঠ্য বইতে আছে যে বৈশ্বিক উষ্ণায়ন কি, যে বৈশ্বিক উষ্ণায়নে গ্রিন হাউসের যে ঘর দেওয়া আছে সেটা দেওয়া আছে, আর গ্রিন হাউস প্রভাব ও গ্রিন হাউসের গ্যাস দেওয়া আছে, যে পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের ন্যায় কাজ করে, আর বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর, দেখো ওখানে দেওয়া আছে। তাহলে এই দুটো পৃষ্ঠা তোমরা একটু মন দিয়ে পড়ে নেবে, কেমন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমি এখান থেকে তোমাদের কিছু
সঠিক তোমাদের যেটা আছে পাঠ্যবইয়ের শেষে আছে, অধ্যায় শেষে যে অনুশীলনী আছে সেখানে আছে সে সঠিক উত্তর টিক চিহ্ন দাও। তো দেখো প্রথমেই আছে এখানে দেখো প্রথমে যে প্রশ্নটা আছে যে আমাদের যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলে জলীয় বাষ্প হাওয়াতে কি বলে। এই যে বাতাসে যে জলীয় বাষ্প, এই যে জলীয় বাষ্প এবং জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প ঘনীভূত হওয়া কি বলে এখানে বাষ্পীভবন। দেখো তোমরা গ নম্বর অপশন এটা আছে ঘনীভবন, তাই না। দেখো তোমাদের অধ্যায় শেষে এই ধরনের প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তর টিক চিহ্ন দাও। আবার নিচের কোনটি সঠিক, দেখো আরেকটা আছে যে কোনটি সঠিক, এখানে সূর্য তাপ বা জলীয় বাষ্প মেঘ বৃষ্টি, এখানে কোনটি সঠিক হবে। এখানে আছে যে সূর্য তাপ জলীয় বাষ্প মেঘ এবং বৃষ্টি, অর্থাৎ প্রথমে সূর্য তাপ দেবে আর সেই সূর্য তাপ দেওয়ার ফলে পানিতে তাপটা পড়বে আর সেই তাপ দেওয়ার ফলে পানি কি হবে জলীয় বাষ্প হবে, জলীয় বাষ্প হয়ে সেটা মেঘের সৃষ্টি করবে এবং মেঘ থেকে বৃষ্টি হবে। তাহলে এই বাক্যটি হচ্ছে এখানে সঠিক। তাহলে পরে চলো আর দুটো দেখি। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে, এটা তোমরা সকলেই পারবে যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে এটা অপশন হচ্ছে গ। গ্রিন হাউস প্রভাব বলতে তুমি কি বোঝো, গ্রিন হাউস প্রভাব বলতে তুমি কি বোঝো। এখানে দেখো চারটে অপশন আছে, কাছের ঘর তাপ বেড়ে যাওয়া। তো গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো, কাছের ঘর তাপ বেড়ে যাওয়া, কাছের ঘরে তাপ বেড়ে যাওয়া থেকে যাওয়া। গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো, কাছের ঘর তাপ থেকে যাওয়া, ঠিক আছে। এবার আমি তোমাদের একটি বাড়ির কাজ, সবগুলো বাড়ির কাজ তোমাদের আগে যে দুটো প্রশ্ন দিয়েছি, আবার এটা একটা কাঠামোগত প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের একটা কাঠামোগত প্রশ্ন পড়ে, এটা সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটা একটু লিখে নাও। গ্রিন হাউস কি, গ্রিন হাউসের ভিতরের পরিবেশ গরম থাকে কেন, চারটি বাক্যে লেখো। গ্রিন হাউস কি, গ্রিন হাউসের ভিতরের পরিবেশ গরম থাকে কেন, চারটি বাক্যে লেখো। গ্রিন হাউস কি, গ্রিন হাউসের ভিতরের পরিবেশ গরম থাকে কেন, চারটি বাক্যে লেখো। এটা বড় প্রশ্ন, তাহলে তোমাদের আমি দুটো ছোট প্রশ্ন আর একটা বড় প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো তোমরা একটু খাতায় লিখে রাখবে, কেমন। আর খাতায় লিখে তোমরা তোমাদের বিজ্ঞান একটা খাতা, আলাদা খাতা লিখে রাখবে। আর যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে একটু দেখিয়ে নেবে। আশা করি তোমাদের প্রশ্নটি লেখা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে পাঠটি নিলাম জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনের গ্রিন হাউস প্রভাব, এই গ্রিন হাউস প্রভাবের তোমরা যে চারটা বিষয় ছিল আমাদের, যে গ্রিন হাউস কি বা গ্রিন হাউস প্রভাব কি বা বৈশ্বিক উষ্ণায়ন কি এবং বৈশ্বিক উষ্ণায়নের ব্যাখ্যা করা। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই অধ্যায় থেকে এই পাঠ থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা খুব সহজে লিখতে পারবে আশা করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবার পরবর্তীতে আমি তোমাদের আবার কোনো পাঠ্য বই থেকে তোমাদের অন্য কোনো পাঠ নিয়ে আমি হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্ত।